দেশ ছাড়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পাওয়া নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার দুপুরে কড়া নিরাপত্তায় তাকে এয়ারপোর্টের ভেতরে নেওয়া হয়। গত গভীর রাতে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস তিনি দেশ ত্যাগ করেছেন। কাতার এয়ারওয়েজের একটি বিমানে তিনি দেশ ত্যাগ করেছেন। আওয়ামী লীগের ওপর থেকে কি তবে উঠতে চলেছে নিষেধাজ্ঞা? সর্বোপরি বাংলাদেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা। বাংলাদেশে কি ফের একবার আওয়ামী লীগ সক্রিয় হতে শুরু করেছে? এবার কি তবে বাংলাদেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা? তারেক রহমানকে চাপ দিয়ে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। আওয়ামী লীগ কোনো কর্মসূচি করতে পারবে না এই বিষয়টা নিয়ে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এখন সেই নিষেধাজ্ঞাটাও খুব শিগগির উঠে যাবে, যেতে বাধ্য। এটি একটি পর্দার আড়ালের বিশাল ডিল। খলিলুর রহমান শেষ মুহূর্তে টেকনোক্র্যাট কোটায় তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়। এটি অনেকের কাছেই বিনা মেঘে বজ্রপাতের মতো ছিল। মার্চে বাংলাদেশে আসতে পারেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। তার আগে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার বিষয়ে নতুন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের রাজনীতি যে কোনো সময় 360 ডিগ্রি ঘুরে যেতে পারে। সমস্ত হিসাব নিকাশ ব্যর্থ হয়ে কোনো অঘটন ঘটতে পারে। গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট। বিএনপি নেতা হাফিজ সাহেব বলছেন যে গণভোটের আইনগত কোনো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, সম্প্রতি বাংলাদেশের নির্বাচনের পরে একে অপরকে রক্ষা করে কথা বলা এখনো যায়নি এবং কারচুপি করে ভোট দিতেছে বিএনপি। এসব নিয়ে বর্তমান রাজনীতি তোলপাড় সৃষ্টি হয়েছে। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি, যা আপনারা ইতিমধ্যে কিছু ভিডিওর অংশ বিশেষ সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসবো। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখন নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। গত গভীর রাতে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস তিনি দেশ ত্যাগ করেছেন। কাতার এয়ারওয়েজের একটি বিমানে তিনি দেশ ত্যাগ করেছেন, এরকম খবর চাউর হয়ে গেছে। আসলেই কি তাই? নতুন সরকার দায়িত্ব নিল, নতুন সরকারকে অনেক কিছু তো শেখানোর আছে, তার অনেক ক্লাস নেওয়ার প্রয়োজন তার রয়েছে। নতুন সরকার, নতুন লোকজন, তারা পথ চলতে পারবে না। বাংলাদেশটাকে কিভাবে চালাতে হয়, কোন পথে চালাতে হবে, কিভাবে বাংলাদেশে হিংসার রাজনীতি প্রতিষ্ঠিত করতে হবে, কিভাবে মবের রাজত্ব কায়েম করেছিলেন তিনি এবং সেই মবকে অব্যাহতভাবে চালাতে হবে, কিভাবে তার সরকারের সমালোচনা করলে সাংবাদিকদের সন্ত্রাস বিরোধী আইনে জেলে ভরতে হবে। এই পাঠগুলো তো নতুন সরকারকে তার খাতা কলমে দিয়ে যাওয়ার কথা। না দিয়ে যেতেই নতুন সরকার তাকে বিদায়ী সম্বর্ধনা দেবে ঘটা করে। হয়তো সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, সেই প্রিয় জায়গায় তার সেখানে একটা বিদায় সম্বর্ধনা হবে। সেখানে অন্তত পক্ষে 1 কোটি লোকের সমাগম হবে, 1 কোটি মানুষ এসে তাকে বিদায় অশ্রুসিক্ত নয়নে বিদায় দেবে। কিন্তু সেই বিদায় দেওয়ার আগেই তিনি কেন চলে যাবেন? এই ভিডিওটা কি সত্যিই গত রাতের, নাকি আগের ভিডিও ভাইরাল করা হয়েছে? চলুন একটু বুঝে দেখি প্রেক্ষাপটটা, কেন তিনি চলে যাবেন। ভিডিওর বাইরেও আর একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে বলা হচ্ছে যে গত রাত 3টা 5 মিনিটে কাতার এয়ারওয়েজের একটি বিমানে তিনি দেশ ত্যাগ করেছেন। একটি স্টিল ছবি ভাইরাল হয়েছে, সেই স্টিল ছবিটা দেখুন। সেখানে মনে হচ্ছে তিনি, তার সাথে তার মেয়ে, আর মাস্ক পরে যিনি দাঁড়িয়ে, তাকে অনেকটা বিনিয়োগের ম্যাজিক ম্যান, যিনি বাংলাদেশটাকে বিনিয়োগে ভরে দিয়েছেন, সেই আশিক চৌধুরীর মতো লাগছে। আমি নিশ্চিত না তিনি কিনা। এটা যে বিমানবন্দরের ছবি এটা নিশ্চিত, কিন্তু এটা আমি নিশ্চিত নই যে এই ছবিটা গত রাতেরই ছবি। কারণ অনেক কিছুই তো বাংলাদেশে, অনেক গুজবই তো ছড়ে, অনেক গুজব ছড়ানো হয়। আমি এখন পর্যন্ত বিশ্বাস করতে চাই যে তিনি দেশে আছেন, তিনি দেশেই থাকবেন। দেশে তার একগাদা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলো দেখাশোনা করবেন। কারণ দায়িত্ব শেষ করার ওই রাতেই যদি তিনি চলে যান, তাহলে যত সমালোচনায় তিনি গত 1.5 বছর পড়েছেন, তার চাইতে 100 গুণ সমালোচনায় তিনি পড়বেন। তার এটা জানার কথা। তাহলে তিনি কেন যাবেন? আমরা গতকালকেই দেখেছি আদালতে রিট হতে গণভোটের রায় বাতিল করার রিট, অর্থাৎ আদালতে রিট হওয়া শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে প্রফেসর ইউনূস সরকারের আমলে নেয়া বহু অবৈধ সিদ্ধান্তের ব্যাপারে আদালতে এখন একের পর এক রিট হতে থাকবে, এবং একের পর এক রিট হতে থাকবে তখন প্রফেসর ইউনূস সরকারের আমলে সংবিধান বিরোধী হাজারো অধ্যাদেশ, সংবিধান বিরোধী নানা আইন, নির্বাহী ক্ষমতায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, সারা দেশে মবের রাজত্ব
বাস্তবায়ন করা, ইল্লিগাল ওয়েতে বহু সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করা, গায়ের জোরে বহু আইন সংশোধনের চেষ্টা করা, 1971 সালের মানবতাবিরোধী অপরাধের জন্য গঠিত আদালতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মানে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য শেখ হাসিনার যে বিচার, সেই বিচার ওই আন্তর্জাতিক আদালতে করা, যে আদালতে শেখ হাসিনা রাজাকারদের বিচার করেছিলেন, রাজাকারদের খুশি করার জন্য শেখ হাসিনাকে বিচার করা, এরকম অনেক অভিযোগ রয়েছে। অনেকে বলেন শেখ হাসিনার বিচার আলাদা আদালতে হতে পারতো, নিয়মিত আদালতে হতে পারতো, কিংবা যদি অতি উৎসাহ কাজ করতো তাহলে তার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা যেত। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি, যেটা শুধুমাত্র 1973 সালে যেটা গঠিত হয়েছিল, যেটা 1971 সালের মুক্তিযুদ্ধে যারা স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচারের জন্য গঠিত আদালতে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া, সেগুলোও সমালোচিত হয়েছে। শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শেষে তার যে মামলার রায় দেওয়া হয়েছে, সেই রায় নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন বিচারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে, মেরিট নিয়ে প্রশ্ন তুলেছে, উকিলদের কাজ কারবার নিয়ে প্রশ্ন তুলেছে, দ্রুত গতির কাজ বিচার প্রক্রিয়া সম্পন্ন করা, এগুলো নিয়ে প্রশ্ন তুলেছে। অনেক প্রশ্ন রয়েছে। এই ব্যাপারগুলো আলোচনা করলে হয়তো অনেকগুলোই আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ, এগুলো মনে হবে, কিন্তু আন্তর্জাতিক মহল যখন কথা বলে কোনো বিষয়ে, তখন ওই বিষয়টা আসলে এড়িয়ে যাওয়া যায় না। প্রফেসর ইউনূস তাহলে যদি চলে যেয়ে থাকেন, তাহলে কি ব্যাপারটা এরকম তিনি ভাবছেন যে মানে অনেক বিষয়েই এখন একের পর এক আদালতে রিট হতে থাকবে এবং তিনি বিপদের মধ্যে পড়ে যাবেন? তিনি 666 কোটি টাকা কর মওকুফ করে নিয়েছেন, তার বিরুদ্ধে রিট হবে, এটা নিশ্চিত। তিনি তার মামলা, সরকারের ক্ষমতা ব্যবহার করে তার বিরুদ্ধে মামলা বাতিল করে নিয়েছেন, তার বিরুদ্ধে রিট হতে পারে। তিনি মানে অবৈধভাবে তার গ্রামীণের অনেকগুলো প্রতিষ্ঠানের লাইসেন্স নিয়েছেন, তার বিরুদ্ধে রিট হতে পারে। গ্রামীণ ব্যাংকের যে মালিকানা, সরকারের অংশের মালিকানা 25%, সেই 25% থেকে সরকারের মালিকানা 15% কমিয়ে মাত্র 10% করেছেন, সেই ব্যাপারে রিট হতে পারে। অনেক কিছু হতে পারে। সেই অনেক কিছু তাকে যেন এই শেষ বয়সে এসে ফেস করতে না হয়, সেই কারণেই কি তিনি চলে গেলেন? যদিও আমি এখন পর্যন্ত বিশ্বাস করতে চাই যে এই ছড়িয়ে পড়া এই ভিডিও, যে ভিডিওতে তড়িঘড়ি করে, ভিডিওটা আরেকবার দেখে আসুন। যেখানে আমরা দেখছি তড়িঘড়ি করে তিনি লাগেজ ঠিকঠাক করে দ্রুত হেঁটে যাচ্ছেন, নিশ্চয়ই